আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ চারে ইংল্যান্ড। আগামী বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংলিশদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। রাজধানীতে রাতভর অঝোর ধারায় বৃষ্টি, রেকর্ড বর্ষণে জলমগ্ন ঢাকার অধিকাংশ প্রধান সড়ক। চরম ভোগান্তিতে শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও দিনমজুর। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উদ্বেগজনক। সাতকানিয়ায় 17টি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত, 6 বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায়। প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারের শোক। কাল সারা দেশে শোক পালনের ঘোষণা বিএনপির। এবং কাল বরিশালে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পকলা একাডেমির সভায় বক্তব্য রাখবেন। সরকার প্রধানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে রূপকথা লিখল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের 1-1 সমতা ভাঙল অতিরিক্ত সময়ে। হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্তিনেজের জাদুকরি গোলে 3-1 ব্যবধানে চতুর্থ কোয়ার্টার জিতে শেষ চারে পৌঁছে গেল আলবিসেলেস্তেরা। দ্বিতীয় সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। ম্যাচ তখন 1-1 গোলের সমতায়, ঘড়ির কাঁটা 112 মিনিট। কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। হুলিয়ান আলভারেজও তাই এবার বাঁকালেন। তবে আঙুল নয়, বক্সের বাইরে 25 গজ দূর থেকে ডান পায়ের তার চোখ ধাঁধানো শট। বলটি রংধনুর মতো বাঁক নিয়ে সোজা জড়ালো জালে। স্বস্তি ফেরে আর্জেন্টাইন শিবিরে, আর উল্লাসে মাতোয়ারা আকাশী নীল গ্যালারি। আর্জেন্টিনা যে শুধু মেসি নির্ভর নয় তা প্রমাণ করতেই যেন অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হাজির হলেন লাউতারো মার্টিনেজ। 121 মিনিটে বক্সে ফিরতি বলে গোল করে স্কোর লাইন করেন 3-1, আর তাতেই নিশ্চিত হয় আর্জেন্টিনার সেমিফাইনাল। অথচ ম্যাচ শুরুর আবহ ছিল বিষাদের। প্রয়াত কিংবদন্তি অ্যান্তোনিও রাতিনকে স্মরণ করে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন মেসিরা। নীরবতা পালন করা হয় দক্ষিণ আফ্রিকার প্রয়াত ফুটবলার জেডেন অ্যাডামসের জন্য। শোকের আবহ ম্যাচে 10 মিনিটে লিড নিয়েছিল আর্জেন্টিনা। মেসি নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ম্যাকালিস্টার। পিছিয়ে পড়েও দমে যাননি সুইজারল্যান্ড। 67 মিনিটে ড্যান এনদোরের গোলে 1-1 গোলের সমতায় ফেরে তারা। তবে 72 মিনিটে ধাক্কা খায় সুইসরা। ড্রাইভ দেওয়ার অপরাধে ভিআর পরীক্ষার পর দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এরপরও বেশ কয়েকবার আক্রমণ করেও মেসিরা ভাঙতে পারেনি সুইসদের রক্ষণ। তবে শেষ মুহূর্তে ত্রাতা হয়ে আসেন আলভারেজ ও লাউতারো। এ ম্যাচে আর্জেন্টাইন ভক্তদের বড় আক্ষেপ মেসির গোল না পাওয়া। কাতার বিশ্বকাপের পর এই প্রথম নকআউট ম্যাচে গোলহীন থাকলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে অতিরিক্ত সময়ে 2 স্ট্রাইকারের গোল কোচ স্কালোনির জন্য বড় স্বস্তি এনে দিল। একই সঙ্গে বিশ্বকাপের টানা 11 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা আরও বাড়িয়ে নিল আলবিসেলেস্তারা। কানসাস সিটির এই মহাকাব্যিক জয় শেষে আর্জেন্টিনার সামনে এখন ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টায় বাংলাদেশ সময় রাত 1টায় সেমিফাইনালের মহারণে মুখোমুখি হবে দুদল। রায়হান রাসেল, 18 বাংলা। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। প্রথমে পিছিয়ে থেকেও জুট বেলিংহামের জোড়া গোলে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভাইকিংদের 2-1 ব্যবধানে পরাজিত করে 1966 সালের চ্যাম্পিয়নরা 2018 সালের পর আবারও বিশ্বকাপের শেষ চারে উঠল থ্রি লায়নরা। পরাগ আরমানের রিপোর্ট। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলা গত 6টি বিশ্বকাপের 5টিতেই নকআউট পর্বে বিদায় নিয়েছিল ইংল্যান্ড।
এবার আর সেই ব্যর্থতায় পড়তে হয়নি। জুড বেলিংহামের জোড়া গোলে আর্লিং হালান্ডের নরওয়েকে কাঁদিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল উঠল টমাস টুখেলের শিষ্যরা। দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াইয়ের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল হ্যারি কেন বেলিংহামদের, আর নরওয়ের চেষ্টা ছিল প্রতি আক্রমণে প্রতিপক্ষকে ধরাশায়ী করার। হাইড্রেশন বিরতির পর ওভার দ্য টপ খেলতে শুরু করে ভাইকিংরা। ইংলিশ ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই আন্দ্রেস শেলড্রুপ অবিশ্বাস্য এক শটে নরওয়েকে লিড এনে দেন। চলতি বিশ্বকাপে প্রথমার্ধের শেষ 15 মিনিটে এই নিয়ে ইংল্যান্ড 4 বার গোল হজম করে। অবশেষে আবারও জ্বলে উঠলেন জুড বেলিংহাম। অসাধারণ এক দৌড় আর নিখুঁত ফিনিশিং এ ম্যাচে 1-1 সমতা ফেরান। উৎসব শুরু হয় মায়ামি স্টেডিয়ামে। যোগ করার সময় হ্যারি কেন একটি গোল করলেও অফসাইডে তা বাতিল হয়। বিরতি থেকে ফিরে 55 মিনিটে টরবান হেগিম নরওয়েকে 2-1 গোলে এগিয়ে দিলেও ফাউলের কারণে ভিএআর প্রযুক্তি তা বাতিল করে দেয়। তাতে ভাইকিংদের গোল প্রচেষ্টা থামেনি। সতীর্থের কর্নার থেকে পাওয়া বলে ক্রিস্টোফার আয়ারের হেড ক্রসবারে কাঁপুনি লাগিয়ে ফিরে আসে। বাকি সময়ে জাদুকরী কোনো মুহূর্ত দেখা গেল না, কিংবা মারাত্মক কোনো ভুলও করল না কোন দল। তাই নির্ধারিত সময়ের খেলা শেষ হলো না, গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে খেলার 93 মিনিটে মর্গান রজার্সের তীব্র গতির শট নরওয়ের গোলকিপার নাইল্যান্ড ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে আনন্দে মাতিয়ে তোলেন জুড বেলিংহাম। চলতি বিশ্বকাপে এটি তার 5ম গোল। 99 মিনিটে বদলি খেলোয়াড় জেড স্পেন্স পেনাল্টি আদায় করেন, কিন্তু তা বাতিল করে দেয় ভিএআর। বাকি সময় আর কোনো গোল না হলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। পরাগ আরমান, এটিএন বাংলা। আর্জেন্টিনার বিজয়ের পর উল্লাসে মেতে উঠছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা। ভারী বৃষ্টির মাঝেও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে জলমগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিজয়ের আনন্দ নিয়ে ঘরে ফেরেন সমর্থকেরা। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর এভাবেই নেচে গেয়ে উল্লাসে মাতেন আর্জেন্টাইন ভক্তরা। ভারী বর্ষণ বা কাদামাটিতে থেমে থাকেনি ভক্তদের বিজয় উদযাপন। বৃষ্টির মধ্যেও ম্যাচ শুরুর আগে থেকেই টিএসসি প্রাঙ্গণে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টানটান উত্তেজনা শেষে 3-1 গোলের বড় ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিতের পর স্বস্তির নিঃশ্বাস নেন মেসি ভক্তরা। পুরো টুর্নামেন্ট একদিকে, আলভারেজের গোলটা ভাই একদিকে। আসলে আমাদেরকে যতটুকু না ভালো লাগতেছে তার চেয়ে বেশি খারাপ লাগতেছে আমাদের ব্রাজিলিয়ান সাপোর্টারদের জন্য। এই পরিবেশটা একমাত্র আর্জেন্টাইনদের দ্বারাই সম্ভব, ব্রাজিলিয়ানদের দ্বারা সম্ভব না। তারা কখনো এরকম সেলিব্রেশন করতে পারে না। বৃষ্টিতে ভিজে খেলাটা দেখলাম, অনেক ভালো লাগলো ভাই। খেলা আজকে অনেক বেস্ট ছিল। শেষ চারে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। তবে সামনে যারাই আসুক না কেন পরবর্তী 2 ম্যাচেও কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনবে প্রিয় দল, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন ভক্তদের। আর্জেন্টিনা ফাইনালে যাবে এবং ফাইনালে গিয়ে অসাধারণভাবে জিতবে। তাদের যে বিশ্বকাপ সেটা তারা খুবই ভালোভাবে ডিফেন্ড করবে। 2026 সালে আমরাই চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজধানীতে একটানা তুমুল বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সাথে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। তবে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর 76 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি ও বায়ুচাপের তারতম্যে গত 1 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রাত থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে ঢাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানির নিচে।
টানা বর্ষণে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। মনে হয়েছিল যে মিনি কক্সবাজারে চলাফেরা করতেছে, হ্যাঁ, পানি একদমই মানে যারা বাইক চালাইতেছে তাদের বাইকের একদম 70% একদম তলে গেছে। আসলে যে সিটি কর্পোরেশন আছে তাদের যদি প্রতিনিধি একটা তদারকির ভিতরে থাকতো, কালকে রাতে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সকালবেলা তাদের যে একটা টিম যদি কাজ করতো, মনে করি যে পানি নিষ্কাশন করা সম্ভব হতো আর কি। জ্যাম থাকলেও যে জায়গাগুলো 1 ঘন্টা লাগতেছে সেগুলোও দেখা যাচ্ছে 2-3 ঘন্টা বেশি লাগতেছে। অ্যাট দ্য সেম টাইম আমি নিজের ক্ষেত্রেই এক্সপ্রেসওয়েতেই যেটা জ্যাম, যেটা অনেকটা অকল্পনীয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতেই হচ্ছে। রাস্তা রাস্তায় পানি, ড্রেনেজ ব্যবস্থা ভালো না, ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। নষ্ট পানি ঠ্যাং টুং সব খেয়ালাইছে এগুলিন নষ্ট পানি। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর 76 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আগামী কয়েকদিন ঢাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। আগামী 48 ঘন্টা পর ভারী বর্ষণের যে আশঙ্কা আমরা করছি সেটা অনেকাংশে কমে আসবে। তবে বৃষ্টিপাত থাকবে, সারা দেশে কম বেশি বৃষ্টিপাত থাকবে, যে বর্ষার বৃষ্টি বৃষ্টিপাত থাকবে, তো ভারী বর্ষণের আশঙ্কাটা অনেকাংশে কমে আসবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানী ধানমন্ডিতে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, ঢাকার সড়কগুলোর অবস্থা আমাদেরকে জানাবেন। ভাবনা, এই মুহূর্তে ধানমন্ডির 27 নম্বর সড়কে আছি। আর যে পরিস্থিতি জানতে চাইলেন নিজেরা একটু দেখে নিন। পেছনে প্রচুর পরিমাণে পানি জমেছে ধানমন্ডির 27 নম্বরে, প্রায় হাঁটু সমান পানি, এবং ক্ষেত্র বিশেষে কোমর সমান পানিও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন যানবাহনগুলো এই রাস্তা দিয়ে চলতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে বাসগুলোর অবস্থা দেখুন, এবং এই যানবাহন যখন এখান দিয়ে যাচ্ছে তখন কিন্তু কৃত্রিম ঢেউয়ের তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন। তো এবং আমরা দেখছি তুলনামূলক যেই যানবাহনগুলো একটু পুরনো, সেই যানবাহনগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রে বিকল হয়ে যাচ্ছে এখানে, এবং তুলনামূলক একটু নিচু গাড়ি যেগুলো আছে প্রাইভেট, সেগুলোও কিন্তু বিকল হয়ে যাচ্ছে। বেশি দুর্ভোগে পড়েছে সেই ক্ষেত্রে সিএনজি চালক যারা আছেন তারা। এছাড়া এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটাকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভ্যান যাচ্ছে, এই ভ্যানে করে কিন্তু যারা পথচারী আছেন তাদেরকে আসলে পারাপার করছেন অনেকেই, যদিও সেটাতে মোটা বেশ ভালো একটা অ্যামাউন্ট গুনতে হচ্ছে তাদেরকে। তাছাড়া আমি একটু ডানে দেখাতে চাই যে মানুষ কিন্তু আসলে তাদের যে জীবনযাত্রা সেটা কিন্তু আসলে থেমে নেই। তারা কিন্তু রাস্তায় নেমেছেন, এবং এই পানি, জলাবদ্ধতা এগুলো পেরিয়েই কিন্তু তারা তাদের কর্মস্থলে তাদেরকে যেতে হচ্ছে। এবং যানবাহন যেগুলো পাবলিকের যানবাহন যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে তীব্র যানজটে পড়েছে। আমরা একটু ধানমন্ডি 27 নম্বরের অপোজিটের যে অংশটুকু আছে উল্টা পাশে, সেটা একটু দেখাতে চেষ্টা করব। দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু এখানে আসলে যানজটের তৈরি হয়েছে, কারণ ধানমন্ডি 27 নম্বরের যে মোড়, সেই মোড়টা কিন্তু আসলে পানিতে একেবারে তলিয়ে গেছে। আমি একটু অ্যাম্বুলেন্সের দিকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করব। অনেক অ্যাম্বুলেন্স কিন্তু এইভাবে বিকল হয়ে গেছে। এর ফলে যারা রোগী ছিলেন তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন। রোগীর স্বজনরা কিন্তু তাদেরকে নিয়ে আসলে হাসপাতালে সেভাবে পৌঁছাতে পারেননি। আমরা দেখেছি তাদের হাহাকারও, এবং এখানে আসলে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর আমরা দেখছি, কারণ যানবাহনগুলো যখন যাচ্ছে এখান দিয়ে ঢেউয়ের তৈরি হয়েছে। আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে, তারা তাদের দুর্ভোগের কথা জানিয়েছেন। শুধুমাত্র 27 না, সংসদ এভিনিউ, শুক্রাবাদ, কাঁঠালবাগান থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়ক আমরা ঘুরেছি এবং দেখেছি জলাবদ্ধতা এবং মানুষের ভোগান্তি কিন্তু আজকে চরমে পৌঁছেছে। এখন বৃষ্টি একটু কম, এখন কিন্তু পানি আস্তে আস্তে নামছে, তবে এখনো পর্যন্ত জনদুর্ভোগ কিন্তু রয়েছে। ভাবনা, এই ছিল এখনকার মতো আমার কাছে ধানমন্ডি 27 নম্বর থেকে সবশেষ খবর। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সাতকানিয়ায় সাঙ্গু, ডলু নদী ও হাগরখালের পানি বাড়ায় 17টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পানি ঢুকে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বান্দরবানে নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদ সীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আশকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়ায় বৃষ্টি কমলেও
সাঙ্গু নদী, ডলু নদী ও হাঙ্গরখালের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। উপজেলার 17টি ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে রয়েছে। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কসহ হাসপাতালের কয়েকটি ভবনের নিচতলায় পানি ঢুকে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে সেনাবাহিনী, প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বান্দরবানে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবান কেরানীরহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে এবং দোকানপাট খুলতে শুরু করেছে। তবে নিচু এলাকার কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। স্বাভাবিক রয়েছে দীঘিনালা, লংগদু ও সাজেক সড়কের যান চলাচল। এদিকে রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানির নিচে থাকা জমি থেকে পানি সরে যাওয়ার পর কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার 28টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। জেলা প্রশাসন দুর্গতদের জন্য 1750 ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। চট্টগ্রামে আজ আবারও ভারী বর্ষণ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বৃষ্টিতে সড়কের কোথাও কোথাও হাঁটু পানি জমে যায়, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টিতে সপ্তাহের প্রথম কর্মদিবসে দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ। কয়েকদিন বন্ধ থাকার পর নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শুরু হলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। নগর ও জেলায় পাহাড় ধস ও বন্যায় শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল 9টা পর্যন্ত আগের 12 ঘন্টার চট্টগ্রাম শহরে 129 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এক সপ্তাহের বেশি অব্যাহত বৃষ্টিতে আগ্রাবাদ, হালিশহর, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। দর্শক, বাঁশখালীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সহকর্মী ইরফানুল হক। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। বাঁশখালীর বন্যা পরিস্থিতির কথা যদি আমি বলি, সময়ের সাথে যেন বাঁশখালীর বন্যা আরো অবনতির দিকে যাচ্ছে। যদিও গত 2-1 দিন ধরে বৃষ্টি কম থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ছিল, তবে আজকে আবার সকাল থেকে যখন টানা বৃষ্টি হচ্ছে, সেটি পরবর্তীতে মৌসুলধারে টানা বর্ষণের রূপ নেওয়ার কারণে এখানকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। আমরা এখানে সকাল থেকে ছিলাম, আমরা দেখেছি যে আসলে এখানকার ভিতরে যে জায়গাগুলি রয়েছে সেখানে কোথাও 6 থেকে 7 ফিট এবং কোথাও 8 থেকে 10 ফিট পর্যন্ত পানি রয়েছে। এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বন্যার কারণে। মানে যেভাবে আমাদেরকে ত্রাণ দিচ্ছে এগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না, বিশেষ করে আমাদের কারেন্টের বেশি অভাব। কোনো কাজকর্ম চলতেছে না, এখন জলের মধ্যে মানুষ বাস করতেছে, খুব কষ্টের মধ্যে আছে। বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন না থাকে তবেই কেবল জলাবদ্ধতা কিছুটা কমে আসবে, তবে এই সম্পূর্ণ জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছু সময় লাগবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। দর্শক, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন সহকর্মী আবু দাউদ। সেখানকার সবশেষ পরিস্থিতি তুলে ধরছেন তিনি। কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের পর এখন কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে বলা যায়। গতকাল থেকে আজ পর্যন্ত মাঝে মধ্যে বৃষ্টি দেখা গেছে, সেই ধরনের ভারী বৃষ্টিপাত নাই। ফলে গতকাল থেকে খাগড়াছড়ি পুরো জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে দীঘিনালার সাথে লংগদু এবং বাগাইছড়ি সড়ক বা সাজেক সড়কে যানবাহন চলাচল বেশ কয়েকদিন পর গতকাল থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। বলতে পারি যে সাজেক সড়ক এবং লংগদু সড়কে যানবাহন চলাচল এখন
সীমিত আকারে চলছে, তবে বাগাইছড়ি সড়কের কয়েকটি স্থানে সড়কে ভাঙনের কারণে সেখানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এই ছিল খাগড়াছড়ি বন্যা পরিস্থিতির সর্বশেষ। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তার আত্মীয় স্বজন, স্থানীয় মুসল্লি ও অসংখ্য গুণগ্রাহী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক এই স্পিকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের নির্ধারিত জায়গাতেই তাকে দাফন করা হবে। এদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম। ওদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা আমিনবাজার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়েলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের 2টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজার প্রতিদিন 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ওয়েস্ট টু এনার্জি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। 2028 সালে আগস্টে কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি মাতুয়েলে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েস্ট টু এনার্জি প্রকল্পে বাস্তবায়ন করবে। এই প্রকল্পে বছরে প্রায় 15,000 টন মিথেন গ্যাস উৎপাদনের পাশাপাশি প্রায় 81,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। কাল বরিশালে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর দক্ষিণের এই বিভাগীয় শহরে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রস্তুত করা হচ্ছে শিল্পকলা একাডেমি, যেখানে দলীয় কর্মী সভায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। সোমবার একদিনের সফরে বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়ক পথে নিজ বাসভবন থেকে যাত্রা করবেন তিনি। সকাল 10:30টায় গরু নদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। পরে নগরীর 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী সফর ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বরিশালকে আবারও উন্নয়নের আরেকটা নতুন ধাপে নিয়ে যাবে বলে মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন এবং ভোলা বরিশাল ব্রিজ এবং ভোলার গ্যাস বরিশালে এনে বরিশালে অনেক কাজ আছে, সেগুলো মাননীয় আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দাবিগুলো পালন করবেন। যে সমস্ত উন্নয়নের ধারা আমাদের এখানে অব্যাহত আছে সেগুলো আরও বেগবান হবে। আমরা আমাদের পক্ষ থেকে বরিশালের 6 লেনের যে রাস্তা সেটি দাবি করি। তারেক রহমানের বরিশাল সফর সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল আসছেন এবং প্রধানমন্ত্রী আপনি প্রথম উনি বরিশাল আসছেন, এটা অন্যরকম আমাদের ভিতরে একটা আনন্দ। সর্বস্তরের নেতাকর্মীরা এই ব্যাপারটায় তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন। ওনার আশা উপলক্ষে আমাদের যে অনুষ্ঠানটি এটি সুন্দর হবে, সার্থক হবে এবং বরিশালবাসীরা সবার মধ্যে একটা সুখের আমেজ বয়ে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল সফর করবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চলতি বছরের 4 ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তার মেহেরপুরের গাংনী এবং নড়াইল সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 2008 জন কৃষকের মাঝে সবজি বীজ এবং 3000 কৃষকের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। অন্যদিকে নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ, রাসায়নিক সার, গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়। এবারে খেলার খবর।
চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার অ্যান্তোনিও রাতিন। মৃত্যুকালে সাবেক এই মিডফিল্ডারের বয়স হয়েছিল 89 বছর। তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। রাতিন 1962 ও 1966 সালের বিশ্বকাপে দেশের হয়ে খেলেছিলেন। 1966 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তার সেই বিতর্কিত বহিষ্কারের ঘটনায় ফুটবল ইতিহাসে বড় পরিবর্তন আনে। এরপর থেকে ফুটবল ম্যাচে লাল ও হলুদ কার্ডের নিয়ম চালু করা হয়। কিংবদন্তি এই তারকার প্রয়াণে ফুটবল বিশ্বের শোকের ছায়া নেমে এসেছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ চারে ইংল্যান্ড। আগামী বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংলিশদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। রাজধানীতে রাতভর অঝোর ধারায় বৃষ্টির রেকর্ড বর্ষণে জলমগ্ন থাকায় ঢাকার অধিকাংশ প্রধান সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও দিনমজুর। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। সাতকানিয়ায় 17টি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত। 6 বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায়। প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারের শোক। কাল সারা দেশে শোক পালনের ঘোষণা বিএনপির। এবং কাল বরিশালে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পকলা একাডেমির সভায় বক্তব্য রাখবেন। সরকার প্রধানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।